কোষ বিভাজন জীবজগতের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ কোষ বিভাজন যদি না হয় তাহলে জীব দেহের বৃদ্ধি ঘটবে না, এবং কোষ বিভাজন না হলে জীবের বংশবৃদ্ধিও হবে না। এজন্য মাইটোসিস এবং মিওসিস প্রকৃতকোষী জীবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি কোষ বিভাজন প্রক্রিয়া। আমাদের শরীরেও মাইটোসিস সম্পন্ন হয়, উদ্ভিদের শরীরে, সকল প্রাণীর শরীরে মাইটোসিস সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজন হয় সারা দেহের প্রতিটা অঙ্গের মধ্যে, আর মিওসিস সম্পন্ন হয় জনন অঙ্গের মধ্যে, শুক্রাশয়ের মধ্যে, ডিম্বাশয়ের মধ্যে। মিওসিসের মাধ্যমে শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন। মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা একটি কোষ বিভাজিত হয়ে দুইটি কোষ উৎপন্ন হয়। একটু লক্ষ্য করি আমরা যে এটা একটি কোষ, এই কোষটা ডিপ্লয়েড কোষ। তো এই কোষটা বিভাজিত হয়ে দুইটি কোষ উৎপন্ন হইল, এটা একটা কোষ এবং এটা একটা কোষ। একটি কোষ বিভাজনের ফলে যে দুইটি কোষ উৎপন্ন হলো, এই দুইটি কোষই হলো ডিপ্লয়েড, 2n ডিপ্লয়েড। তাহলে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি হইল, এবং অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান, কোনো পরিবর্তন নাই। যদি একটা হ্যাপ্লয়েড কোষ বিভাজিত হয়, এই কোষটা, তো সেখানেও দেখা যায় অপত্য কোষের মধ্যে n সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে আমরা এখানেও লক্ষ্য করলাম যে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ উৎপন্ন হয়, এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। কারণ এই কোষটা যদি ট্রিপ্লয়েড কোষ হয় তাহলেও দুইটা ট্রিপ্লয়েড কোষ উৎপন্ন হবে। তার মানে একটি কোষ, যেই কোষটা বিভাজিত হয় সেটাকে বলা হয় মাতৃকোষ, আর যে কোষগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় অপত্য কোষ। এখন একটি মাতৃকোষ বিভাজিত হয় দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়, এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস। মাইটোসিস। এখন এই মাইটোসিসের মধ্যে যেহেতু ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সমান থাকে, এই জন্য মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আমরা আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি যে আমাদের একটা কোষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে। আমাদের দেহের একটা কোষের মধ্যে ক্রোমোজোম থাকে 46টি। এখন সেই কোষটা যখন বিভাজিত হয় দুইটি কোষ উৎপন্ন হয়। এই দুইটি কোষের মধ্যেই প্রত্যেকটার মধ্যেই কিন্তু 46টা ক্রোমোজোম থাকে। তাহলে কি হলো যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা, অপত্য কোষেরও ক্রোমোজোম সংখ্যা তাই, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন নাই। এটাই মাইটোসিস। এখন আমরা একটু খেয়াল করব যে এই যে কোষটা, এই কোষটার মধ্যে যে আছে নিউক্লিয়াস, আছে সাইটোপ্লাজম। এখন এই কোষটা যখন বিভাজিত হবে তো সেই কোষের মধ্যেও নিউক্লিয়াস তৈরি হবে, সাইটোপ্লাজম তৈরি হবে। এখন কোষের মধ্যে নিউক্লিয়াস বিভাজিত হবে, দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হবে। কোষের এই নিউক্লিয়াসের বিভাজনটিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কোষের নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর এই সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন কোন বিভাজনটা আগে হয়? সাইটোপ্লাজমটুকু আগে বিভাজিত হয় না নিউক্লিয়াসটা আগে বিভাজিত হয়? আমাদের এই কথা জানতে হবে যে আগে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়, এরপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। অর্থাৎ ক্যারিওকাইনেসিস আগে হয়, সাইটোকাইনেসিসটা পরে হয়। এখন এই যে ক্যারিওকাইনেসিস, যেটা নিউক্লিয়াসের বিভাজন, সেই বিভাজনটা সম্পন্ন হয় 5টি ধাপের মাধ্যমে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে 5 ধাপ, তাহলে এই 5টি ধাপ মূলত এই নিউক্লিয়াসের বিভাজনের 5টি ধাপ, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের 5টি ধাপ। আমরা সাধারণত বলি যে মাইটোসিসের 5টি ধাপ। আসলে মাইটোসিসের মধ্যে তো নিউক্লিয়াসের বিভাজন, এরপরে সাইটোপ্লাজমের বিভাজন। তো সেই নিউক্লিয়াসের বিভাজনের মধ্যেই 5টি ধাপ, আর সেই 5টি ধাপ শেষ হওয়ার পরে হয় সাইটোকাইনেসিস। আমরা এখন দেখব মাইটোসিস বিভাজনের প্রথম ধাপ অর্থাৎ ক্যারিওকাইনেসিস এর প্রথম ধাপ প্রোফেজ এর মধ্যে ক্রোমোজোমের কি পরিবর্তন ঘটে।
আমরা একটা কোষ নেই, যে এটা একটি কোষ, এটা একটা উদ্ভিদ কোষ, কারণ এই কোষের মধ্যে কোষ প্রাচীর আছে। এটা একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ এটা। এর মধ্যে নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে। আমরা জানি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এরা হলো প্রকৃত কোষই, তো সুগঠিত নিউক্লিয়াস আছে। এখন এই কোষের মধ্যে এই প্রোফেজ ধাপের মধ্যে কি ঘটে? প্রোফেজ ধাপের মধ্যে এই কোষের মধ্যে যতগুলো ক্রোমোজোম আছে, কতগুলো ক্রোমোজোম আছে? আমরা কোনো নির্দিষ্ট উদ্ভিদের কথা বলি নাই, শুধু বলেছি উদ্ভিদ কোষ। এখন বিভিন্ন প্রজাতির উদ্ভিদের কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ভিন্ন রকম হয়ে থাকে, এক এক প্রজাতিতে এক এক রকম হয়। কিন্তু প্রোফেজ এই ধাপে যা ঘটে সেই ঘটনাটা কিন্তু সকল প্রজাতিতে একই রকম। কি সেটা? প্রোফেজ ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়, কোষের ক্রোমোজোমগুলো পানি ত্যাগ করে, পানি বিয়োজনের মাধ্যমে এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে খাটো এবং মোটা হয়। আর এই ধাপে প্রত্যেকটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুইটি ভাগে বিভক্ত হয়, সেগুলোকে বলা হয় ক্রোমাটিড। অর্থাৎ একটি ক্রোমোজোম দুইটি ক্রোমাটিডে পরিণত হয়, শুধু যুক্ত থাকে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। আমরা দেখি বিষয়টা। আমাদের এই কোষের, এই উদ্ভিদ কোষটার মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোম এরকমভাবে, যে এটা হলো তার একটা বাহু, এটা আরেকটা বাহু, এটা হলো সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে, কিন্তু প্রত্যেকটা বাহু এরকমভাবে দুইটি অংশে বিভক্ত হয়। একটি ক্রোমোজোম কিন্তু দুইটা ক্রোমাটিড, একটি ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড এরকমভাবে। আমরা আরেকটা ক্রোমোজোম আঁকতে পারি, যে এটা হলো একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এটা হলো তার একটা বাহু। তো এটা টোটালি এখন হলো একটা ক্রোমাটিড, আর এটা হলো আরেকটা ক্রোমাটিড। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হইয়া দুইটা করে ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমোজোমগুলো এই ক্রোমাটিডে পরিণত হওয়ার, বিভক্ত হওয়ার এই ঘটনাটা এই প্রোফেজ ধাপের মধ্যে সম্পূর্ণ হয়। এরপর আমরা এখানে মাত্র দুইটা ক্রোমোজোম এঁকেছি, আমরা জানি না এটা কোন উদ্ভিদ। যেই উদ্ভিদেই হোক, প্রত্যেকটা উদ্ভিদে এবং প্রত্যেকটা প্রাণীতে যেখানে মাইটোসিস হয়, তো এই প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলো, প্রত্যেকটা ক্রোমোজোম এরকমভাবে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। এটা প্রোফেজ ধাপে হয়। এর পরের ধাপ হলো প্রোমেটাফেজ। তো সেখানে কি হয়? প্রোমেটাফেজে কোষের মধ্যে একটি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। কিভাবে সেটা হয় আমরা লক্ষ্য করি। এটা একটা কোষের গঠন, এর মধ্যে দুইটি মেরুর সৃষ্টি হয়। দুই মেরু, এখানে একটা মেরু, এখানে একটা মেরু। এই দুই মেরুর মধ্যে মাইক্রোটিউবিউলসের সহায়তায় এখানে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত এইরকমভাবে তন্তু সৃষ্টি হয়। এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু বা মাকুতন্তু। এইরকমভাবে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত এরকমভাবে মাকুতন্তুর মাধ্যমে এখানে একটা যন্ত্রের মতো সৃষ্টি হয়, এটাকে বলা হয় মাকুযন্ত্র। এইরকম একটা মাকুযন্ত্র সৃষ্টি, তার একটা মেরু এখানে, একটা মেরু এখানে। আর এই তন্তুগুলো হলো মাকুতন্তু বা স্পিন্ডল তন্তু। এই পর্যায়ে কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে, এই প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সাহায্যে এই তন্তুগুলোর সাথে যুক্ত হয়। প্রতিটা ক্রোমোজোম যুক্ত হয় স্পিন্ডল তন্তু বা মাকুতন্তুর সাথে। আমরা এদেরকে এখন যুক্ত করব। আমরা দেখি যে এই যে মাকুতন্তুটা, এটার সাথে একটা ক্রোমোজোম এইভাবে যুক্ত, এইভাবে, যেখানে এইভাবে যুক্ত হয়েছে, এটার সাথেও যুক্ত হয়েছে। সেন্ট্রোমিয়ারের সাহায্যে যুক্ত হয়েছে, তার মানে যেখানটা যুক্ত হয়েছে সেখানটাই হলো সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত হয়েছে। প্রত্যেকটা
ক্রোমোজোম এইভাবে যুক্ত হয়েছে। আমাদের এই বিষয়টা এখন মনে রাখতে হবে যে এক একটা ক্রোমোজোম এক একটা মাকুতন্তুর সাথে যুক্ত হবে সেন্ট্রোমিয়ারের সাহায্যে। যেমন এই ক্রোমোজোমটা, তো এটার সাথেও যুক্ত হয়েছে একটা ক্রোমোজোম, এইভাবে যুক্ত হয়েছে, এইভাবে যুক্ত হয়েছে, এবং এটার সাথেও যুক্ত হয়েছে এই দিকে, এইভাবে যুক্ত হয়েছে। এখন এই যে ক্রোমোজোম মাকুতন্তুর সাথে যুক্ত হইল, ক্রোমোজোম মাকুতন্তুর সাথে যুক্ত হইল, তো এখন এই তন্তুটার নাম ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। এই নামটা কখন হইল? ক্রোমোজোম যখন তার সেন্ট্রোমিয়ারের সাহায্যে মাকুতন্তুর সাথে যুক্ত হয়, ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ারের সাহায্যে মাকুতন্তুর সাথে যুক্ত হয়, তখন সেই মাকুতন্তুটাকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু, ইংরেজিতে ট্রাকশন ফাইবার। এখন আমরা লক্ষ্য করলাম যে প্রোমেটাফেজের মধ্যে এই যে ক্রোমোজোমগুলো যুক্ত হইল, এরা প্রত্যেকে এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে, অর্থাৎ দুই মেরুর যে মাঝখান, এই মাঝ বরাবর আস্তে আস্তে গমন করে। যে যেখানেই থাকুক, সে এখানে আছে, এখান থেকে এই বিষুবীয় অঞ্চলে আসবে, এখানে আছে বিষুবীয় অঞ্চলে আসবে, এখান থেকে বিষুবীয় অঞ্চলে যাবে। তার মানে একটা কোষের মধ্যে যতগুলো ক্রোমোজোম থাকে, স্পিন্ডল যন্ত্রের মধ্যে এখন যতগুলো ক্রোমোজোম আছে, এই প্রত্যেকটা ক্রোমোজোম ধীরে ধীরে গমন করে বিষুবীয় অঞ্চলের দিকে, অর্থাৎ কোষের ঠিক মাঝ বরাবর সবাই গমন করে। তাহলে সেই গমন যখন শেষ হবে, তখন সেই পর্যায়টা হয়ে যাবে মেটাফেজ। অর্থাৎ যেই পর্যায়ে সমস্ত ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে যে সজ্জিত হয়, সেই ধাপটা হলো মেটাফেজ। তাহলে আমরা মেটাফেজের কথা কীভাবে বলতে পারি? যে সমস্ত ক্রোমোজোমগুলো আস্তে আস্তে তার যে অঞ্চলেই সে থাকুক না কেন, সেখান থেকে এরপরে তারা চলে আসে বিষুবীয় অঞ্চলে। কেউ আর কোথাও থাকে না, সবাই সেখান থেকে অবস্থান পরিবর্তন করে চলে আসে বিষুবীয় অঞ্চলে। তা বিষুবীয় অঞ্চল তো হলো মাঝখানের অঞ্চলটা, তাহলে এখন সবার অবস্থান হবে এই মাঝ বরাবর, প্রতিটা ক্রোমোজোমের অবস্থান হবে এই মাঝ বরাবর, এখানে চলে আসবে। এই মাঝখানে চলে আসছে, যে যেখানে ছিল সেখান থেকে মাঝখানে চলে আসছে। চলে আসছে এখানে, এখান থেকে চলে আসছে। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের এই বিষুবীয় অঞ্চলে এসে সজ্জিত হয়, এই বরাবর বিষুবীয় অঞ্চল, অর্থাৎ দুই মেরু থেকে সমান দূরত্বে মাঝ বরাবর যে অঞ্চলটা, এটা কি বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বলে। তো ওই অঞ্চলে সমস্ত ক্রোমোজোমগুলো চলে আসে। আর এই মেটাফেজ ধাপের শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে, শেষ দিকে এসে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে যে দুইটা বাহু আমরা দেখতেছি, ক্রোমোজোমের মধ্যে যে আমরা দুইটা ক্রোমাটিড দেখতেছি, এই ক্রোমাটিড দুইটা এখনও যে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত, তো সেই সেন্ট্রোমিয়ারের মধ্যে ভাঙ্গন শুরু হয়, সেন্ট্রোমিয়ারের মধ্যে ভাঙ্গন শুরু হয়, এবং আস্তে আস্তে করে সেন্ট্রোমিয়ারটা ভাঙতে থাকে এবং ক্রোমাটিড দুইটা পরস্পর থেকে পৃথক হইতে থাকে, ক্রোমাটিড দুইটা পরস্পর থেকে পৃথক হইতে থাকে। তাহলে সেন্ট্রোমিয়ারের ভাঙ্গন এবং ক্রোমাটিড দুইটা পরস্পর থেকে পৃথক হওয়া, এই ঘটনাটা মেটাফেজ ধাপের শেষের দিকে শুরু হয়। আর এর পরবর্তী যে ধাপ অ্যানাফেজ ধাপ, সেই অ্যানাফেজ ধাপে এই ক্রোমাটিড দুটা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ক্রোমাটিড দুটা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে পরস্পর থেকে পৃথক যে দুইটা ক্রোমাটিড আমরা বললাম, যে সেই ক্রোমাটিড দুইটা তখন আর ক্রোমাটিড থাকে না, তখন তারা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম থেকে দুইটা করে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় অ্যানাফেজ ধাপে। তখন এখানে আর তাদের মধ্যে সংযুক্তি থাকে না, এরা পরস্পর থেকে পৃথক হয়ে যায়।
পৃথক, প্রত্যেকের মধ্যে তখন একটা করে ক্রোমাটিড থাকে, এক সেন্ট্রোমিয়ার থাকে এবং পরস্পর থেকে ওরা পৃথক হয়ে যায়। তাহলে যেখানেই ক্রোমোজোমটা যুক্ত ছিল এরা পরস্পর থেকে পৃথক হয়ে গেছে, পৃথক হইয়া পৃথক পৃথক ক্রোমোজোমে পরিণত হয়েছে, পৃথক। তাহলে এরকমভাবে এরা পরস্পর থেকে সেও পৃথক হয়ে গেছে, এরকমভাবে পৃথক হয়ে গেছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে যতগুলো ক্রোমোজোম ছিল এতক্ষণ তার ক্রোমোজোমের সংখ্যা এখন ডাবল হয়ে গেছে, ক্রোমোজোমের সংখ্যা এখন ডাবল। আগে ক্রোমোজোম যা ছিল এখন তা দ্বিগুণ হয়ে গেছে। কেন? কারণ প্রত্যেকটা ক্রোমোজোম বিভাজিত হয়ে দুইটা করে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে, এই জন্য এখন ওই মুহূর্তে কোষে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, কোষে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখন যে অ্যানাফেজ ধাপের মধ্যে যে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হইল, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হইল, এই প্রত্যেকটা ক্রোমোজোম এখন তার মেরুর দিকে রওনা করে, তার মেরুর দিকে। অ্যানাফেজ ধাপের যেটা প্রধান কথা, যা মূল বক্তব্য, সেটা হলো অপত্য ক্রোমোজোমগুলো তার নিকটবর্তী মেরুর দিকে রওনা করে। তাহলে এখানে যে দুইটা ক্রোমোজোম আছে আমরা দেখতেছি অপত্য ক্রোমোজোম, এই দুই ক্রোমোজোমের একটা ক্রোমোজোম এই মেরুর দিকে, অপর ক্রোমোজোমটা এই মেরুর দিকে রওনা করে। এবং এই রওনা করার সময় সেন্ট্রোমিয়ারটা আগে আগে থাকে আর তার বাহুগুলো তাকে অনুসরণ করে পিছনের দিকে থাকে। তাহলে আমরা যদি এখানে দুইটা ক্রোমোজোমকে দেখতেছি, এখন এই দুইটা ক্রোমোজোম তারা রওনা করবে দুই মেরুর দিকে, তখন তাদের দৃশ্যটা কেমন হবে? যে এটা হলো একটা সেন্ট্রোমিয়ার আর এটা হলো তার বাহু, এটা হলো তার বাহু। এবং এই দিকেও ঠিক সেম, এখানে হলো একটা সেন্ট্রোমিয়ার, এটা তার বাহু, এটা তার বাহু। তার মানে ক্রোমোজোমগুলোর লক্ষ্য বা গন্তব্য হলো মেরুর দিকে যাবে, এবং এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা আগে আগে থাকবে আর বাহুগুলো তার পিছনে পিছনে থাকবে। প্রতিটা ক্রোমোজোমের বেলায় এই দৃশ্যটা সৃষ্টি হবে। তাহলে আমরা প্রতিটা ক্রোমোজোমের ক্ষেত্রেই যদি আমরা এই দৃশ্যটাকে অঙ্কন করি তাহলে কেমন হবে? যে এখানে সেন্ট্রোমিয়ার, এটা তার বাহু, এখানে সেন্ট্রোমিয়ার, এগুলো তার বাহু। প্রতিটা ক্রোমোজোমের জন্য আমরা সেটা করতে পারি। এখানে দুইটা ক্রোমোজোম তৈরি হবে, এটা হলো সেন্ট্রোমিয়ার, এটা তার বাহু, সেন্ট্রোমিয়ার, এটা তার বাহু। এখানেও তাই, সেন্ট্রোমিয়ার হবে, বাহু হবে, বাহু হবে। তার মানে প্রতিটা ক্রোমোজোমের ক্ষেত্রেই সেন্ট্রোমিয়ার আগে আগে চলবে আর তার বাহুগুলো তার পিছনে পিছনে চলবে। এইভাবে প্রতিটা ক্রোমোজোম মেরুর দিকে রওনা করে, ক্রোমোজোমের মেরুমুখী চলন। এখন এই চলনের সময় ক্রোমোজোমগুলো যখন মেরুর দিকে রওনা করে তখন এই চলার সময় ক্রোমোজোমগুলো বিভিন্ন ইংরেজি অক্ষরের আকৃতি ধারণ করে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে সেই ইংরেজি অক্ষরগুলো হয়। কোনো ক্রোমোজোম হয় ভি আকৃতির, ভি, যেমন ভি আকৃতির। তাহলে এই ভি আকৃতির কারা হয়? এরা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেই ক্রোমোজোমগুলোর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা দুই বাহুর মাঝখানে থাকে। তো দুইটা বাহু সমান, এই জন্য এটা দেখতে ভি এর মতো লাগে। আর যে সমস্ত ক্রোমোজোমগুলো সাবমেটাসেন্ট্রিক, অর্থাৎ একটা বাহু একটু বড় একটা বাহু একটু ছোটো, তারা হয় এল আকৃতির। এই ক্রোমোজোমগুলো হয় এলের মতো, সাবমেটাসেন্ট্রিক। আর যারা অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ একটা বাহু অনেক বড় একটা বাহু একেবারে ছোট, তো এরা হয় এই জে আকৃতির, এরকম হয় জে আকৃতির। আর যাদের ক্ষেত্রে একটা বাহু অনেক বড়, সেই তুলনায় অপর বাহু একেবারেই ছোট বা না থাকার মতো, তো সেটা হয় টেলোসেন্ট্রিক। এটা হয় আইয়ের মতো। এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা হয় আইয়ের মতো। অর্থাৎ এই সময় এই ক্রোমোজোমগুলো তার বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যখন যাইতে থাকে তখন এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমের বাহুগুলোর আকার ছোট বড় হওয়ার কারণে এরা বিভিন্ন অক্ষরের আকৃতি ধারণ করে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো হয় ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো হয় এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমগুলো হয় জে আকৃতির, আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম যারা সেগুলো হয় আই আকৃতির। বুঝতে পেরেছ? এবং এই বিভিন্ন অক্ষরের আকৃতি ধারণ করার এই বিষয়টা কখন ঘটে? অ্যানাফেজ ধাপে ঘটে, যখন ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাইতে থাকে।
একটা সময় নিশ্চয়ই এই যাওয়ার শেষ হবে। এখন কতগুলি ক্রোমোজোম যাইতেছে, একটা কোষের মধ্যে যতগুলো ক্রোমোজোম থাকে, কোনো একটা প্রজাতির জীবের মধ্যে যতগুলি ক্রোমোজোম থাকে ততগুলি ক্রোমোজোমই কিন্তু এই এতক্ষণ এখানে দ্বিগুণ হয়ে গিয়েছিল, তার মধ্যে এখন অর্ধেক এই মেরুর দিকে যাইতেছে, অর্ধেক এই মেরুর দিকে যাইতেছে। মানুষের ক্ষেত্রে যদি উদাহরণ হিসেবে বলি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টা, একটা কোষের মধ্যে 46টা। তো সেই 46টা ক্রোমোজোমের প্রত্যেকটাই কিন্তু দুইটাতে পরিণত হয়েছে, প্রত্যেকটাই ডাবল হয়েছে। এখন তাহলে এই মেরুর দিকে কয়টা আসবে? এখান থেকে এখন 46টা এই মেরুর দিকে আসবে আর 46টা এই মেরুর দিকে আসবে। তাহলে প্রত্যেক মেরুর মধ্যে যাইয়া ক্রোমোজোম হাজির হবে কয়টা? 46টা মানুষের ক্ষেত্রে। এরকম প্রত্যেক প্রজাতির ক্ষেত্রেই তার নির্দিষ্ট যে ক্রোমোজোম সংখ্যাটা আছে ওই সংখ্যক ক্রোমোজোম এই মেরু অঞ্চলে আসা হাজির হবে টেলোফেজ ধাপ। তাহলে টেলোফেজ ধাপে সমস্ত ক্রোমোজোম, নির্দিষ্ট সংখ্যক যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমগুলো এই মেরুর দিকে চলে আসবে, এসে হাজির হবে এবং এখানে এসে হাজির হবে। তাহলে আমরা ছবিটাকে যদি চিন্তা করি যে আমাদের প্রত্যেকটা মেরুর মধ্যে তখন ক্রোমোজোম কয়টা করে থাকবে, আমরা যে ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্ষেত্রে যতটা ক্রোমোজোম আছে ততটা ক্রোমোজোমে সেখানে এসে হাজির হবে। আমাদের এই মেরুর মধ্যে এখন ক্রোমোজোম থাকবে, আমরা যতটা নিয়েছিলাম, এই দুইটা এই মেরুতে আসছে, আবার দুইটা এই মেরুতে আসছে, দুই মেরুতে দুইটা করে গেল, আবার এই রঙেরও ঠিক ততটাই যাবে, এখানে আসছে, তাহলে এইবার এই টেলোফেজ পর্যায়ে প্রোফেজ ধাপে যা ঘটে টেলোফেজ ধাপে তার বিপরীত ঘটনাগুলো ঘটে এবং প্রত্যেক মেরুর মধ্যে গিয়ে এখন ক্রোমোজোমগুলো হাজির হলো। এখন যদি তৈরি হয় এই ঘটনা যে প্রত্যেকটা এই মেরুর মধ্যে এখন নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম যখন এসে হাজির হলো তখন সেখানে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়, এরকমভাবে নিউক্লিয়ার একটা মেমব্রেন তৈরি হয়। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এটা ছিল একটা কোষ, এখন সেই কোষের মধ্যে নিউক্লিয়াস ছিল একটা, এখন সেই একটা নিউক্লিয়াস থেকে তৈরি হয়ে গেল দুইটা নিউক্লিয়াস, দুই দিকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, তার মানে নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয়ে গেল। তাহলে নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হওয়া এটা হলো ক্যারিওকাইনেসিস, আর এই ক্যারিওকাইনেসিসটা সম্পন্ন হলো 5টা ধাপের মাধ্যমে। শেষ ধাপ টেলোফেজের মধ্যে আইসা এখানে এদিকে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, কারণ নিউক্লিয়ার মেমব্রেনটা যখন তৈরি হইল, এই নিউক্লিয়ার মেমব্রেনটা যখন তৈরি হয়ে গেল, পূর্ণরূপে তৈরি হয়ে গেল, তখন অবশ্যই এটা একটা সুগঠিত নিউক্লিয়াস এবং প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত? ওই মাতৃকোষে ক্রোমোজোম যা ছিল ঠিক এখন এই নিউক্লিয়াসের মধ্যে তা আছে, এই নিউক্লিয়াসের মধ্যেও তা আছে, ক্রোমোজোম সংখ্যা কমে নাই, বাড়ে নাই। তাহলে মাইটোসিস এর নিউক্লিয়াসের বিভাজনের 5টা ধাপ সম্পন্ন হয়ে যাওয়ার পরে এইবার তার সাইটোপ্লাজমের বিভাজন হবে। এই সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে তারপরে একটা কোষ, দুইটা কোষে পরিণত হবে।